কিছু বিজ্ঞানী মিলে খুঁজতে থাকে মানুষদের আসলে কারা সৃষ্টি করেছিল। ব্যাপক গবেষণার পর তারা জানতে পারে মানবজাতির প্রকৃত ঈশ্বর রয়েছে, কিন্তু তারা বসবাস করে ভিন্ন এক গ্রহে, যা পৃথিবী থেকে অনেক দূরে। কিন্তু একটা সময় সৃষ্টিকর্তার খোঁজে বিজ্ঞানীরা সে গ্রহে চলে আসে, কিন্তু এখানে তাদের সাথে এমন কিছু ঘটে যা তারা কখনো কল্পনাও করেনি। সত্যি বলছি, এই সিনেমা আপনার কৌতূহলকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, যার রেশ আপনার মাথায় কয়েকদিন থাকবে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গল্পের শুরুতে আমাদের কয়েক হাজার বছর আগের পৃথিবীকে দেখানো হয়, যেখানে উঁচু ঝর্ণার উপর দাঁড়িয়ে আছে মানুষের মতোই দেখতে অদ্ভুত এক ধরনের প্রাণী। সেখানে দাঁড়িয়ে থাকার পর একটা পাত্র থেকে সে কিছু পান করে, তারপর হঠাৎ করেই তার শরীর ভেতর থেকে পুড়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তার পুরো শরীর টুকরো টুকরো হয়ে জলের মধ্যে পড়ে যায়। সেখানে একটি স্পেসশিপ দেখানো হয়। সম্ভবত এই প্রাণীটি এই স্পেসশিপ করেই পৃথিবীতে এসেছিল। তারপর সেটি সেখান থেকে চলেও যায়। প্রাণীটির শরীরের টুকরোগুলো জলে মিশে যাওয়ার পর সেখানে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যায়, আর সেখানে মানুষদের ডিএনএর মতো কিছু একটা তৈরি হয়। আর সিনেমার শুরুতে এটাই বোঝানো হয় যে পৃথিবীতে এর মাধ্যমেই মানুষদের জন্ম হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রাণীটি কে এবং সে কোন গ্রহ থেকে এখানে এসেছে? সেটার উত্তর আমরা সামনেই পেয়ে যাব। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে 1989 সালের স্কটল্যান্ডের পাহাড় অঞ্চলকে দেখানো হয়, এবং সেখানে পাহাড়ের গুহার মধ্যে দুজন আর্কিওলজিস্ট এলিজাবেথ এবং তার হাজব্যান্ড চার্লি কিছু পুরনো ড্রয়িং খুঁজে পায়। সেখানে দেখানো হয় যে মানুষের একটা প্রাণীকে তাদের ঈশ্বর মেনেছে, এবং সে প্রাণীটা মানুষের মতো হলেও দেখতে সে মানুষের থেকে আরও বড়, এবং সে তার হাত দিয়ে আকাশের দিকে 5টা গ্রহকে দেখাচ্ছে। এবং ছবিটা দেখার পর এলিজাবেথ অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তার কাছে মনে হয় এতদিন ধরে সে যে জিনিসটা খোঁজ করে আসছিল, আজ সেটা সে পেয়ে গেছে। এখানে এলিজাবেথের ছোটবেলার কাহিনী দেখানো হয়, যেখানে সে সবসময়ই সবকিছুর উত্তর খুঁজে বেড়ায়। অর্থাৎ মানুষের সৃষ্টিকর্তা কারা, কিভাবে মানুষ এই পৃথিবীতে এসেছে, কেনই বা তারা আলাদা আলাদা ধর্মে বিভক্ত এবং বিভিন্ন ঈশ্বরে বিশ্বাস করে। আর ছোটবেলা থেকেই তার এমন কিউরিসিটি তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারপর সিন কাট হয়ে 1989 থেকে চলে যায় 2093 সালে, যেখানে অনেক বড় একটি স্পেসশিপ দেখানো হয়। শিপটির নাম হচ্ছে প্রমিথিউস। এলিজাবেথ, চার্লি সহ মোট 17 জন ক্রু এই স্পেসশিপে রয়েছে, এবং সেখানে আমরা একজন মানুষকে দেখতে পাই। দেখতে হুবহু মানুষের মতো হলেও এটা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই রোবট। তার নাম হচ্ছে ডেভিড, যাকে বানিয়েছিল ওয়েলেন কর্পোরেশন, যারা এই স্পেসশিপটি তৈরি করেছিল। এই কোম্পানির সিইও হচ্ছে এই বড় লোকটা, যার নাম পিটার ওয়েলেন, এবং এই মিশনের সব টাকা তারাই খরচ করেছে। ক্রুরা সবাই স্লিপিং চেম্বারে ঘুমন্ত অবস্থায় রয়েছে, আর যেহেতু ডেভিড একজন রোবট, তাই সে এই শিপের সবকিছু দেখাশোনা করছে। কিছুক্ষণ পর হঠাৎ স্পেসশিপে একটি অ্যালার্ম বেজে ওঠে, যেখানে জানানো হয় তারা তাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে। তাদের ডেস্টিনেশন একটি প্ল্যানেট ছিল, আর বর্তমানে সেই গ্রহটিকে দেখা যাচ্ছিল, যার নাম হচ্ছে LB223। যেহেতু তারা খুব কাছাকাছি চলে এসেছিল, তাই সবাই ক্রায়োস্লিপ থেকে জেগে ওঠে। ক্রায়োস্লিপ মূলত এক ধরনের স্লিপিং চেম্বার, যেখানে নবচারীরা ঘুমিয়ে থেকে বয়স বাড়া ছাড়াই বছরের পর বছর কাটিয়ে দিতে পারে। দীর্ঘ অনেক বছর পর ঘুম থেকে উঠে সবাই অসুস্থ হয়ে পড়লেও কিছুক্ষণ পর তারা স্বাভাবিক হয়ে যায়। সেখানে আমরা মেরিডিথ নামে একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানের ইনচার্জ, এবং তার দায়িত্ব এখানে সবকিছু মনিটরিং করা। তার কথা সবাইকে মেনে চলতে হবে। সবার জানা দরকার এই মেরিডিথ হলো এই কোম্পানির মালিক পিটার ওয়েলেনের মেয়ে। তারপর আমাদের দেখানো হয় মেরিডিথ সবার সাথে দুজন মানুষের পরিচয় করিয়ে দেয়, যাদের কিনা আমরা প্রথমে পাহাড়ের গুহায় দেখতে পেয়েছিলাম, এলিজাবেথ এবং তার হাজব্যান্ড চার্লি। তারাই এই গ্রহের সন্ধান ওয়েলেন কর্পোরেশনকে দিয়েছিল, আর তাদের মিশনের সমস্ত টাকা খরচ করেছিল পিটার ওয়েলেন। সে একজন অদ্ভুত ব্যক্তিত্বের মানুষ ছিল, এবং সে তার হাত দিয়ে ডেভিডকে বানিয়েছিল, যে কিনা মানুষের চাইতেও কয়েক গুণ বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন এক অত্যাধুনিক প্রযুক্তির এআই রোবট। তার কোনো আত্মা নেই, যার ফলে সে কখনোই মারা যাবে না। আর এই কারণেই পিটার নিজেকে একজন ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা মনে করে। তবে তার মনে একটা প্রশ্নই ছিল যে আমাদের বা মানবজাতিকে কে সৃষ্টি করেছে। গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছিল এলিজাবেথ ও চার্লি মিলে স্কটল্যান্ডের একটি গুহা থেকে এক ধরনের গুহাচিত্র আবিষ্কার করেছিল। তবে শুধু সেখানেই নয়, এরকম আরও অনেক গুহাচিত্র তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছিল, যেখানে একটা অদ্ভুত প্রাণী তার হাত দিয়ে আকাশে থাকা 5টা গ্রহকে দেখিয়ে ইশারা দিচ্ছিল। আমাদের জানানো হয় পিটার ওয়েলেন অনেক বছর আগেই মারা গিয়েছে, আর এই ভিডিওটি রেকর্ড করে একটি 3D হলোগ্রাম ভিডিও ছিল। আর তারা LB223 গ্রহে যাচ্ছে সে প্রাণীদের খোঁজে, কেননা তাদের মতে তারাই মানুষদেরকে বানিয়েছিল। তারা পৃথিবীর সব গুহাচিত্রগুলোকে রিসার্চ করে জানতে পেরেছে যে মানুষেরা এই অদ্ভুত প্রাণীগুলোকে তাদের ঈশ্বর মেনে নিয়েছে, আর অদ্ভুত প্রাণীগুলো তার হাত দিয়ে 5টা গ্রহকে ইশারা করছে।
কারণ তারা হয়তো এটাই চায় যে মানুষেরা এই গ্রহে আসুক, যার কারণে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে সৃষ্টিকর্তার সন্ধানে গ্রহে প্রবেশ করে। উপর থেকে জায়গাটা একদম মরুভূমির মতো দেখতে, কিন্তু চার্লি তখন সেখানে একটা রাস্তা দেখতে পায় এবং জায়গাটা একদম সমতল ছিল। আর পাশেই তার একটি ডোম দেখতে পায়, যা দেখতে অবশ্যই আর্টিফিশিয়াল ডোম, অর্থাৎ জিনিসটা হাতে তৈরি করা হয়েছে। সবাই সে ডোমটা দেখার জন্য একদম এক্সাইটেড হয়ে যায় যে কি আছে ডোমটার ভেতরে। তাদের স্পেসশিপটি সেখানে গিয়ে ল্যান্ড করার পর সবাই দেরি না করে দ্রুত স্পেসশিপ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডোমের দিকে। কাছাকাছি এসে তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে। সামনে থেকে এই জায়গাটা তাদের কাছে আরও বেশি অন্যরকম মনে হয়। তারা সবাই ভেতরে প্রবেশ করে এই জায়গাটা ভালোভাবে স্ক্যান করে নেয়। তারপর সেখানের একটি স্থানে গিয়ে চার্লি খেয়াল করে যে এই জায়গাটা ভীষণ আলাদা। এখানের আবহাওয়া তার কাছে পৃথিবীর মতো মনে হয়। সে তার মাথার হেলমেটটি খুলে ফেলে। তখন সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখানে রয়েছে একদম পিওর অক্সিজেন, অর্থাৎ এই জায়গায় তারা সবাই জীবিত থাকতে পারবে। এই গ্রহের কোথাও তারা অক্সিজেন ছাড়া জীবিত থাকতে পারবে না, কিন্তু সে জায়গায় তারা হেলমেট ছাড়া নিঃশ্বাস নিতে পারছে। এতে বোঝা যায় এই জায়গাটা আলাদা করে বানানো হয়েছে, যাতে করে মানুষ অথবা মানুষের মতো সিমিলার কোনো প্রাণী এখানে অক্সিজেন নিতে পারে। সেখানে ডেভিড একটা জায়গা নোটিস করে যেখানে অদ্ভুত ভাষায় কিছু একটা লেখা রয়েছে, কিন্তু ডেভিড সে লেখাগুলোকে ভালোভাবে বুঝতে পারে, কেননা সে একজন উন্নত প্রযুক্তির রোবট ছিল। লেখাগুলোকে পড়ার পর তার উপরে হাত বোলাতে থাকে, যার কারণে সেখানে একটি হলোগ্রাম ভিডিও চালু হয়। ভিডিওতে দেখানো হয় মানুষদের মতো দেখতে একদল প্রাণী এই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দলের একজন পালাতে ব্যর্থ হয় এবং সে সেখানে মারা যায়। তারপর তারা একটা জায়গায় সে প্রাণীটির মাথাবিহীন লাশ দেখতে পায়, আর দেখে মনে হচ্ছে তার মাথা দেয়ালের অন্য পাশে ছিল। তখন জানা যায় এই প্রাণীদের বলা হয় ইঞ্জিনিয়ার। এলিজাবেথ বিভিন্ন পরীক্ষা করে সবাইকে জানায় এই প্রাণীটি কম করে হলেও আরও 2000 বছর আগে মারা গিয়েছিল। এই ভিডিও দেখার পর সেখানে থাকা সবাই বুঝতে পারে এটাই সে দেয়াল। ডেভিড লেখাগুলোকে আরও ভালোভাবে পড়ে বুঝতে পারে যে যারা এই দরজাটি বানিয়েছে তারা খুব কড়াভাবে সতর্ক করে গেছে যাতে কোনোভাবেই এটা খোলা না হয়, কিন্তু দরজাটি তাদের খুলতে হবে, নয়তো তারা তাদের মিশন সম্পূর্ণ করতে পারবে না। ডেভিড কোনোভাবেই সে দরজাটি খুলে ফেলে, যার অন্য পাশে সে প্রাণীটির মাথা তারা দেখতে পায়। আর এই জায়গাতে তারা অদ্ভুত ধরনের ভয়ানক কিছু জিনিস খুঁজে পায়। ভেতরে তারা দেখতে পায় এই পুরো জায়গাটা এক ধরনের পটস বা ক্যাপসুল টাইপের জিনিস দিয়ে একদম পরিপূর্ণ। এখানে অনেক বড় একটা মাথার মূর্তি বানানো হয়েছে। তাছাড়াও দেয়ালের অন্য পাশে কিছু মিউরালস রয়েছে যা দেখতে খুবই ভয়ানক। তবে তারা সবাই তখন লক্ষ্য করে দেয়ালের ওপর মিউরালসগুলো হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করেছে, যেন এখানে কিছু একটা ভুল হয়ে গেছে। সবাই বুঝতে পারে যে তাদের এই ঘরে আসার কারণে এই ঘরের তাপমাত্রা বেড়ে গিয়েছে, যার ফলে সবকিছুই গলতে শুরু করেছে। অন্যদিকে তাদের স্পেসশিপের ক্যাপ্টেন, যার নাম হচ্ছে জেনেক, সে তাদের সতর্ক করে দেয় যে তাদের দিকে বিশাল ভর একটা ধুলোর ঝড় ধেয়ে আসতে শুরু করেছে। ঝড়টা তাদের জন্য বিপজ্জনক এই জন্য যে ঝড়ের মধ্যে সিলিকনের পার্টিকেলস মিশে আছে, যা তাদের স্যুটকে ফুটো করে দেবে। এলিজাবেথ তাদের জানায় যে তাদের এখানে আরও কিছু সময় লাগতে পারে, কিন্তু মেরিট তাকে জানিয়ে দেয় 15 মিনিট পর সে বাইরের দরজা বন্ধ করে দেবে। সবাই যেন এই সময়ের মধ্যে শিপে ফেরত চলে আসে। আর এই খবরটা পাওয়া মাত্রই তারা সে প্রাণীটির মাথা নিয়ে শিপে ফেরত আসতে শুরু করে। অন্যদিকে ডেভিড গোপনে সেখানে থাকা ছোট ছোট সে ক্যাপসুলগুলোর একটি তার সাথে নিয়ে নেয়, আর ক্যাপসুলগুলোর ভেতর থেকে কালো রঙের এক ধরনের আঠালো পদার্থ বের হতে দেখা যাচ্ছিল। আর এখানে আমরা খেয়াল করি যে মাটিতে থাকা কেঁচো সহ আরও কীটপতঙ্গের শরীরে সে আঠালো পদার্থগুলো পড়েছে। ডোমের ভেতর থেকে বাইরে আসার পর তারা দেখতে পায় ঝড় খুব দ্রুতগতিতে তাদের দিকে ধেয়ে আসছে। সবাই দেরি না করে গাড়িতে উঠে শিপে যাওয়ার জন্য রওনা দেয়। ঝড় তাদের খুব কাছাকাছি অবস্থান করলেও যথাসময়ের আগেই তারা শিপে পৌঁছে যায়, কিন্তু তখন তাড়াহুড়া করতে গিয়ে এলিজাবেথের হাত থেকে একটা ব্যাগ বাইরে পড়ে যায়, যেখানে ইঞ্জিনিয়ারটির মাথা রাখা ছিল। এলিজাবেথ তখন জীবনের মায়ে ভুলে গিয়ে সে মাথাটি আনার জন্য বাইরে চলে আসে, আর সে তখন তীব্র ঝড়ের কবলে পড়ে যায়। ঝড়ের কারণে গেটটিও বন্ধ করে দেওয়া হয়। চার্লি তখন এলিজাবেথকে বাঁচাতে তার কাছে চলে আসে, কিন্তু ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে তারা সেখানে ভালোভাবে ফেঁসে যায়। তবে ভাগ্য ভালো থাকায় ডেভিড অর্থাৎ সেই রোবটটি শিপের পাশে একটা দরজা খুলে দড়ির সাহায্যে বাইরে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যায়। সেখান থেকে সবাই আসতে পারলেও তাদের মধ্যে দুজন সে ডোমে আটকা পড়ে যায়, যাদের মধ্যে একজন ফাইফিল্ড, অন্যজন মিলবার্ন। শিপের ক্যাপ্টেন জেনেক তাদের দুজনকে জানায় বাইরে তীব্র ঝড়ের কারণে আজ তারা শিপে আসতে পারবে না, তাই তাদেরকে সেখানেই থাকতে হবে। তাপমাত্রা কমতে শুরু করেছে, তারা যেন হেলমেট পরে নেয় এবং সবসময় নিজেদেরকে গরম রাখে। অন্যদিকে স্পেসশিপে এলিজাবেথ ও ফোর্ড নামে একজন ডক্টর সে মাথাটা নিয়ে রিচার্জ করতে শুরু করে দিয়েছে। তখন তারা বুঝতে পারে এটা আসলে মাথা নয়, মানে এটা একটা হেলমেট। তারা তখন সেই হেলমেটটি সরানোর পর প্রাণীটির আসল মাথা দেখতে পায়,
যা দেখতে গল্পের শুরুতে যে প্রাণীটিকে দেখানো হয়েছিল সেটার মতোই মনে হচ্ছে। তারা কিছু একটা দিয়ে মৃত মাথাটিকে জীবিত করার চেষ্টা করছিল, কিন্তু সেই প্রেসার মাথাটি সহ্য করতে পারছিল না। একটা গ্লাসের মধ্যে ঢোকানোর পর মাথাটি ফেটে ছিন্নভিন্ন হয়ে যায়। তারা তখন সেখান থেকে কিছু ডিএনএ স্যাম্পল কালেক্ট করে এবং তা মানুষের ডিএনএর সাথে পরীক্ষা করার পর ফলাফল দেখে তাদের মাথা একদমই ঘুরে যায়। তারা দেখতে পায় মানুষ আর এই প্রাণীর ডিএনএগুলো হুবহু একই রকম, দুটোই ম্যাচ হয়ে যায়। অন্যদিকে ডেভিড যে পর্সটি চুরি করে এনেছিল সেটার ভেতর থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের করে। জিনিসটা নিয়ে ভালোভাবে রিসার্চ করার জন্য সে একটা খারাপ কাজ করে। এই কালো জিনিসটার একটা ড্রপ সে চার্লির ড্রিঙ্কসের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দেয়। তখন চার্লি তার স্ত্রী এলিজাবেথের কাছে যায়। তখন আমরা জানতে পারি যে এলিজাবেথের শারীরিক সমস্যা থাকায় সে আর কোনোদিন মা হতে পারবে না, কিন্তু তবুও চার্লি তাকে ভীষণ ভালোবাসে। এটাতে তার কিছুই যায় আসে না। দুজন দুজনের প্রতি খুশি ছিল আর তখন তারা ইন্টিমেট হয়। অন্যদিকে সে ডোমের মধ্যে আটকে পড়া দুজন ফাইফিল্ড ও মিলবার্ন তারা পুরো জায়গাটা ডিসকভার করতে শুরু করে দেয়। সেখানে আরও কিছু ইঞ্জিনিয়ারদের বডি খুঁজে পায়, যে লাশগুলো দেখে মনে হয় যেন ভেতর থেকে সবকিছু ফেটে বের হয়ে গিয়েছে। তারপর তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে পর্সগুলো রাখা ছিল। তারা যখন বড় মাথার মূর্তিটা নিয়ে কথা বলছিল তখন তারা নিচে পড়া লিকুইডগুলোর মধ্যে কিছুর উপস্থিতি টের পায় এবং একটু পর তারা অদ্ভুত এক ধরনের প্রাণী দেখতে পায়, যেটা অনেকটাই সাপের মতো দেখতে। কিন্তু হঠাৎ এই প্রাণীগুলো এখানে কিভাবে আসলো? ডেভিড যখন এখানে পর্স চুরি করতে এসেছিল তখন পর্সের ভেতর থেকে কিছু লিকুইড কেঁচোসহ অন্যান্য কীটপতঙ্গের উপর পড়েছিল এবং এই কারণে আমরা এজুইম করতে পারি যে কীটপতঙ্গের উপর সে কালো পদার্থ পড়ার পর তাদের শারীরিক গঠনে পরিবর্তন হয়ে এরকম একটা আকৃতি নিয়েছে। মিলবার্নের এই অদ্ভুত প্রাণীটাকে অনেক কিউট মনে হয়। সে রীতিমতো এই প্রাণীটাকে নিয়ে খেলা করতে শুরু করে দেয়। হঠাৎ করে সাপের মতো জন্তুটি তার উপর আক্রমণ করে বসে। ছোট প্রাণীটা তার হাত এত শক্ত করে পেঁচিয়ে ধরে যে একটা সময় তার হাতটি ভেঙে ফেলে। ফাইফিল্ড একটা চাকু দিয়ে সেটাকে কেটে ফেললেও সে প্রাণীর ভেতর থেকে যে রক্ত বের হচ্ছিল সেটা কোনো সাধারণ রক্ত ছিল না, সেটা ছিল এক ধরনের অ্যাসিড যা সবকিছুই গলিয়ে দিতে পারে। আবার এই প্রাণীগুলোকে কাটার পরেও কাট অংশ থেকে পুরো শরীর আগের মতো রিজেনারেট হয়ে যায়, মানে তাদের কাটলেও পুনরায় তারা আগের মতো হয়ে যায়। অ্যাসিডগুলো গিয়ে পড়ে ফাইফিল্ডের হেলমেটে আর সেটার সাথে সাথে গলে যায়। ফাইফিল্ড নিচে পড়ে গেলে কালো লিকুইডগুলোতে চুবানি খায়, তারপর সে মারা যায়। এদিকে প্রাণীটা মিলবার্নের মুখের মধ্যে ঢুকে যায় আর এভাবেই তাদের দুজনকে মরতে হয়। পরের দিন সকাল হলে চার্লি লক্ষ্য করে যে তার চোখ অদ্ভুত রকম লাল হয়ে আছে এবং সে তার শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখতে পায়, কিন্তু এ ব্যাপারে সে তেমন একটা পাত্তা না দিয়ে বাকি লোকদের সাথে বেরিয়ে পড়ে ডোমে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা কোথাও ফাইফিল্ড ও মিলবার্নকে পাচ্ছিল না আর কিছু সময় পর চার্লির শরীর আরও খারাপ হতে শুরু করে। তাই এলিজাবেথ সিদ্ধান্ত নেয় তারা শিপে ফেরত চলে যাবে। তখনই তারা দেখতে পায় ফাইফিল্ড ও মিলবার্ন ইতিমধ্যেই মারা গিয়েছে। একজনের লাশ উল্টানোর পর তারা মুখের ভেতর থেকে ছোট একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়, যা তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই মুখ থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে ডেভিড ডোমের ভেতর অন্য একটি জায়গা খুঁজে পায় যেখানে আরও অসংখ্য পটস খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে এটি এক ধরনের কার্গো হোল্ড। তার ভেতর দিয়ে যেতে যেতে সে এমন একটি রুমে চলে আসে, এখান থেকে এই পুরো ডোমটি পরিচালনা করা হয়, অর্থাৎ এটাই হচ্ছে ডোমটির একদম সেন্টার পয়েন্ট। সেখানে কিছু কন্ট্রোল বাটন দেখা যাচ্ছিল। ডেভিড যেহেতু বুদ্ধিমান একজন রোবট, তাই ভালোভাবে সে এগুলো অপারেট করতে পারছিল, যার ফলে সে জানতে পারে যে ইঞ্জিনিয়ারদের আসল প্ল্যান কী ছিল। সেখানে আরও একটি হলোগ্রাম চালু হয় যেখানে দেখানো হয় যে ইঞ্জিনিয়াররা মানুষের পৃথিবীকে টার্গেট করেছে কোনো কিছু করার জন্য, অর্থাৎ তারা মানুষের পৃথিবীতে যাচ্ছিল, তবে কোনো কারণে তারা এখানে আটকে গিয়েছিল আর যেতে পারেনি। তারপর ডেভিড সেখানে একটি স্লিপিং চেম্বার খুঁজে পায় যেখানে একজন ইঞ্জিনিয়ার এখনো ঘুমন্ত অবস্থায় ছিল। এদিকে এসব দেখার পর সবাই একদমই ভয় পেয়ে যায়, কারণ তারা কেউ জানে না যে দুজনের সাথে আসলে কি হয়েছিল। এদিকে চার্লিও হঠাৎ করে অসুস্থ হবার কারণে সবাই শিপে ফেরত যাচ্ছিল। তখন সেখানের ইনচার্জ মেরিডিথ তাদের সেখানে ঢুকতে নিষেধ করে দেয়। তার কাছে মনে হয় চার্লি এই গ্রহের কোনো ভাইরাসে ইনফেক্টেড হয়েছে আর তাকে শিপের মধ্যে ঢোকালে ভাইরাসটি পুরো শিপে ছড়িয়ে পড়তে পারে। তখন লক্ষ্য করা যায় চার্লির পুরো শরীর ধীরে ধীরে কালো রং ধারণ করছিল, সে একটা জম্বির মতো হয়ে যাচ্ছিল। চার্লি নিজেও বুঝতে পারছিল সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখন সে নিজে গিয়ে বলে যে তাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলতে। তখন মেরিডিথ চার্লিকে আগুনে জ্বালিয়ে দেয় আর চার্লি সেখানে মারা যায়। অন্যদিকে এলিজাবেথকে একটি সেপারেট কক্ষে রাখা হয়েছে দেখার জন্য যে তার শরীরে কোনো ভাইরাস আছে কিনা। ডেভিড তখন তাকে জানায় তার শরীরে কোনো ভাইরাস নেই, কিন্তু এলিজাবেথ প্রেগনেন্ট আর পেটের মধ্যে বাচ্চাটির বয়স 3 মাস হয়ে গেছে। একথা শুনে এলিজাবেথ একদমই আকাশ থেকে পড়ে, কারণ তার মা হবার সক্ষমতা একদমই ছিল না। সে মাত্র 10 ঘন্টা আগে চার্লির সাথে ইন্টিমেট হয়েছিল। এই সময় এত কিছু কিভাবে সম্ভব হতে পারে?
একটু পরে এলিজাবেথ তার পেটের মধ্যে তীব্র ব্যথা অনুভব করতে পারে। হয়তোবা তার পেটের মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে যেটা খুব দ্রুত বড় হচ্ছে। এলিজাবেথ বুঝতে পারে এখন তার বসে থাকলে চলবে না, তার দ্রুত কিছু একটা করতে হবে। কিন্তু ডেভিড তখন তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। কিছুক্ষণ পর দুজন ডাক্তার তাকে চেক করার জন্য আসে। তখন সে ঘুমের অভিনয় করে এবং সময় সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করে। এলিজাবেথ দৌড়ে অটোমেটিক অপারেশন চেম্বারে গিয়ে শুয়ে পড়ে। সে সিজার করার চেষ্টা করলে মেশিন থেকে জানানো হয় যে এই মেশিনটা ছেলেদের। কোনো উপায় না থাকায় সে মেশিনটি ম্যানুয়াল মোডে কমান্ড দেয়। তারপর শুয়ে পড়ে চেম্বারের ভেতর। তীব্র ব্যথা সহ্য করে পেট কেটে সে বাচ্চাটিকে বের করে। সিনেমার এই দৃশ্যটি দেখলে হয়তো অডিয়েন্সদের শরীরের লোম সব দাঁড়িয়ে যাবে। যাই হোক, এটা কোনোভাবে মানুষের মতো দেখতে ছিল না। অদ্ভুত রকম একটা প্রাণী যেটা দেখতে অনেকটা অক্টোপাসের মতো। এলিজাবেথ দেরি না করে হাত দিয়েই নাড় ছিঁড়ে নেয়। তারপর তার পেট সেলাই করে নেয়। প্রাণীটি আটকে যাওয়ার কারণে ছটফট করতে থাকে। এলিজাবেথ দ্রুত সে চেম্বার থেকে বের হয়ে সে প্রাণীটিকে সেখানে আটকে দেয়। তারপর সেখান থেকে অসুস্থ অবস্থায় এলিজাবেথ অন্য একটা সিক্রেট রুমে ঢুকে পড়ে এবং সেখানে আমাদের একটি সারপ্রাইজ দেখানো হয়। সেখানে গিয়ে এলিজাবেথ পিটার ওয়েলেনকে দেখতে পায়। সবাইকে জানানো হয়েছিল যে পিটার ওয়েলেন মারা গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে জীবিত এবং এতদিন সে স্পেসশিপের স্লিপিং চেম্বারে ঘুমন্ত অবস্থায় ছিল এবং এখন সে ঘুম থেকে উঠে পড়েছে। আর তার সাথে ছিল ডেভিড, যে তাকে তৈরি করছে সে লাস্ট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করানোর জন্য, যে কিনা এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে। পিটার আসলে জানতে চায় যে মানুষদেরকে কে বানিয়েছে, আর এই কারণেই সে ওই ইঞ্জিনিয়ারের সাথে দেখা করবে। এদিকে ক্যাপ্টেন জেনেক দেখতে পায় যে ফাইফিল্ডের ক্যামেরাটি আবার চালু হয়েছে। সে অনেকটাই অবাক হয়ে যায়। লোকেশন ট্র্যাক করে সে জানতে পারে যে ফাইফিল্ড এখন শিপের গেটের সামনে আছে। ক্যাপ্টেন জেনেক সবাইকে বলে গেট খুলে ফাইফিল্ডকে নিয়ে আসতে, কিন্তু গেট খোলার পর ফাইফিল্ডকে দেখা যায় অন্য এক রূপে, যে কিনা পিশাচের মতো হাত পা গুটিয়ে বসে আছে। একজন ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য সামনে গেলে ফাইফিল্ড হিংস্রভাবে তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। তাকে দেখে ভয়ানক জম্বির মতো মনে হচ্ছিল, যেন বর্তমানে সে তার কন্ট্রোলে নেই। সেখানে সে আরও মানুষদের মেরে ফেলতে শুরু করে। অনেক কষ্টে ক্যাপ্টেন জেনেক তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এখানে বোঝা যায় যে হিংস্র প্রাণীটি তার পেটের মধ্যে ঢুকে গিয়েছিল। ফাইফিল্ডকে মেরে ফেলে ভেতর থেকে তাকে সমস্ত কন্ট্রোল করছিল এই প্রাণীটি। অন্যদিকে পিটার ওয়েলেন, ডেভিড সহ বাকিরা প্রস্তুতি নিচ্ছে ডোমের ভেতর গিয়ে সে ইঞ্জিনের সাথে দেখা করার জন্য। এলিজাবেথ তার এই অবস্থায়ও আবারও সে ডোমে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে, কিন্তু শিপের ক্যাপ্টেন জেনেক রেডি হচ্ছে সেখান থেকে পালানোর জন্য। কারণ একটু আগে সে যে দৃশ্য দেখেছে, এসব দেখার পর তার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। কিন্তু এলিজাবেথ তাকে কনভিন্স করার চেষ্টা করে যে তারা এখনো প্রশ্নের উত্তর পায়নি। সে আরও বলে যে একজন ইঞ্জিনিয়ার এখনো জীবিত রয়েছে, হয়তো তার কাছ থেকেই তারা সে উত্তরটি পেয়ে যাবে। পিটার ও ডেভিড সবাইকে নিয়ে সে সেন্টার রুমে চলে আসে, যেখানে ওই ইঞ্জিনিয়ারটি ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু এলিজাবেথ তাদের পেছনে ছিল, অর্থাৎ সে পোর্টসগুলো যেখানে রাখা ছিল। এলিজাবেথ এই জিনিসগুলো দেখে বুঝতে পারে যে এগুলো কোনো সাধারণ জিনিস না, অবশ্যই এগুলো এক ধরনের অস্ত্র। তারা তখন সে ঘুমন্ত প্রাণীটিকে জাগিয়ে তোলে। ডেভিড তখন তাদের ভাষায় কথা বলা শুরু করে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারটির আচরণ দেখে মনে হয় সে মানুষদেরকে পছন্দ করে। তখন পিটার গিয়ে তার সামনে দাঁড়ায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে সেও কোনো সাধারণ মানুষ নয়। সে তার হাত দিয়ে এই রোবটটিকে তৈরি করেছে, যার বুদ্ধিমত্তা মানুষের চাইতেও কয়েক গুণ বেশি। পিটার তার কাছে অমরত্ব লাভ করার ফর্মুলা জানতে চায়। এটাই ছিল ওয়েলেন কর্পোরেশনের $1 বিলিয়ন খরচ করার উদ্দেশ্য। আসলে মানুষের মতো দেখতে প্রাণীগুলো লক্ষ বছর বেঁচে থাকতে পারে, যাকে এক কথায় অমরত্ব বলা যায়। আর সে ক্ষমতাটাই পিটার পেতে চায়। কিন্তু তাদের মুখে এসব কথা শোনার পর সেই ইঞ্জিনিয়ারটি অনেকটাই রেগে যায়। সে সাথে সাথে ডেভিডের মাথা ছিঁড়ে আলাদা করে ফেলে। তারপর সে পিটারের উপর আক্রমণ করলে পিটার সেখানেই মারা যায়। এলিয়েনটি একে একে সবাইকে মারতে শুরু করে। এসব দেখার পরে এলিজাবেথ প্রাণ নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে প্রমিথিউস শিপের ক্যাপ্টেন জেনেক সহ বাকিরা বুঝে যায় যে এই ডোমটাই এই প্রাণীগুলোর স্পেসশিপ। তাই তখন তারা সেখানে যাওয়ার পর স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল, কারণ এই প্রাণীগুলো এবং মানুষের ডিএনএ একই রকম। এলিয়েন ইঞ্জিনিয়ারটি তখন ভেতর থেকে একটা বৃহৎ আকৃতির চেম্বার বের করে, যা দিয়ে এই পুরো শিপটি অপারেট করা হয়। কোনো সময় নষ্ট না করে সে ইঞ্জিনিয়ারটি তার কন্ট্রোলার সিটে গিয়ে বসে এবং সেটার ডিরেকশন সেট করে পৃথিবীর দিকে, অর্থাৎ সে এখন পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দূর থেকে এলিজাবেথ সবকিছুই দেখতে পায়। এলিজাবেথ বুঝতে পারে এই প্রাণীটি পৃথিবীতে গিয়ে মানুষদের ভালো নয়, বরং মানব সভ্যতা ধ্বংস করার উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে কিছু পরিবর্তন হতে শুরু করে। মাটি সরে গিয়ে শিপটি টেক অফ করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু এলিজাবেথ বের হওয়ার কোনো উপায় বা রাস্তা খুঁজে পায় না। অনেক কষ্টে সে সেখান থেকে বের হয়ে আসে। সে দ্রুত প্রমিথিউসের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। এলিজাবেথ তখন ক্যাপ্টেন জেনেককে সব জানিয়ে দেয়। তাকে এটাও জানায় যদি তাকে থামানো না হয় তাহলে সে পৃথিবী ধ্বংস করে ফেলবে।
কিন্তু মেরিডিথ এটা করতে চায় না। সবকিছুর পর সে শিপ নিয়ে পৃথিবীতে যাওয়ার কথা বলে, কিন্তু ক্যাপ্টেন তাকে 40 সেকেন্ড সময় দেয় শিপের সেপারেট চেম্বারে যাওয়ার জন্য। মেরিডিথ বুঝতে পারে যে এখন তার কথায় আর কোনো লাভ হবে না। সে দ্রুত আলাদা চেম্বারে চলে যায়, যেটা শিপ থেকে আলাদা করে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারদের শিপ উপরে উঠতে থাকে আর তারাও প্রমিথিয়াসকে টেক অফ করে ফেলে। আর সময় মতো ক্যাপ্টেন জেনেক মেরিডিথকে শিপ থেকে আলাদা করে দেয়। তখন ক্যাপ্টেন জেনেক সহ বাকিরা হাসি মুখে পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের জীবন স্যাক্রিফাইস করে। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় প্রমিথিয়াস স্পেসশিপটি নিয়ে ইঞ্জিনিয়ারদের মাদারশিপে সজোরে ধাক্কা মারে, যার ফলে দুটো স্পেসশিপে বড় ধরনের ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষগুলো বিশাল জায়গা নিয়ে নিচে পড়তে থাকে। মেরিডিথ এবং এলিজাবেথ সেখান থেকে পালাতে থাকে। এলিজাবেথ কোনো মতে বেঁচে গেলেও পিটারের মেয়ে মেরিডিথের উপর মাদারশিপটি পড়ে, যার ফলে মেরিডিথ সেখানেই মারা যায়। এলিজাবেথ বেঁচে গেলেও তার স্যুটের অক্সিজেন লেভেল খুব কম ছিল, তাই সে স্পেসশিপে চলে আসে তার অক্সিজেনকে রিফিল করার জন্য। কিন্তু জায়গাটার ভেতরে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে তার হাতে একটা কুড়াল নিয়ে সামনে এগোতে থাকে। অটোমেটিক অপারেশন চেম্বারের সামনে গিয়ে বাইরে থেকে সে দেখতে পায় তার পেট থেকে অদ্ভুত ধরনের একটি এলিয়েন বের হয়েছিল। সেটা এত দ্রুত বড় হয়েছে যে এতক্ষণে সে দানব আকৃতিতে পরিণত হয়েছে এবং জন্তুটা ওই রুমে আটকা পড়ে আছে। যে কোনোভাবেই সে বের হওয়ার চেষ্টা করছিল। তখন ডেভিডকে দেখানো হয়। যেহেতু সে একজন রোবট, তাই তাকে ছিঁড়ে ফেলা হলেও সে কথা বলতে পারছিল। সে রেডিওর মাধ্যমে এলিজাবেথকে জানিয়ে দেয় যে সে ইঞ্জিনিয়ারটি এখনো মারা যায়নি, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছেই যাচ্ছে। ইঞ্জিনিয়ারটি তখন এলিজাবেথের সামনে এসে তাকে আক্রমণ করে মেরে ফেলতে যাবে, কিন্তু সময় মতো এলিজাবেথ তার পাশের রুমের দরজাটি খুলে দেয় আর সেখান থেকে ভয়ঙ্কর এলিয়েনটি বের হয়ে সে প্রাণীটিকে আক্রমণ করে। এত অল্প সময়ে এলিয়েনটি এত বড় রূপে পরিবর্তন হয়েছিল যে মানুষের মতো দেখতে ইঞ্জিনিয়ারটি তার সাথে কোনো মতেই পেরে ওঠে না। এলিয়েনটি তাকে পেঁচিয়ে ধরে তার শরীরে কিছু একটা ঢুকিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। অন্যদিকে এই প্ল্যানেটে এলিজাবেথ একদমই একা হয়ে যায়। ডেভিড তাকে সাহায্য করার কথা বললে এলিজাবেথ সেটা করতে রাজি হচ্ছিল না, কারণ তারা তাদের সাথে প্রতারণা করেছে। ডেভিড তাকে আশ্বাস দেয় যে ইঞ্জিনিয়ারদের ভাষা সে পড়তে পারে, এমনকি এই প্ল্যানেটে আরও অসংখ্য স্পেসশিপ রয়েছে যা দিয়ে তারা পৃথিবীতে ফেরত যেতে পারবে। এলিজাবেথ যেহেতু একা, তাই সে ডেভিডকে ঠিক করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এলিজাবেথ জানায় এত কিছুর পর সে আর পৃথিবীতে ফিরে যেতে চায় না। যেভাবে হোক তার সবকিছুর উত্তর খুঁজে বের করতেই হবে। ইঞ্জিনিয়াররা যদি মানুষদেরকে বানিয়ে থাকে, তবে কেনই তারা মানুষদেরকে মারতে চাইছে? তারপর আরও বেশ কিছুদিন কেটে যায় এবং দেখানো হয় তারা একটি স্পেসশিপ নিয়ে এই প্ল্যানেট থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সিনেমার একদম শেষের দিকে কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। ইঞ্জিনিয়ারটি মরে পড়ে আছে আর তার শরীর ছিঁড়ে ভয়ঙ্কর এক আকৃতির এলিয়েন বের হয়ে আসে, যার ভার্সন একদমই আলাদা, যাকে দেখানো হবে পরের পার্টে। হ্যাঁ, এই সিনেমার পরের পার্ট রয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরের পার্ট দেখার জন্য আগ্রহী হলে অবশ্যই সবাই একযোগে কমেন্ট করতে থাকুন। আপনাদের সাড়া পেলে আমরা পরের পার্টটি এক্সপ্লেন করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।